আসসালামু আলাইকুম। RS-Designer-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। RS-Designer-এ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখতেছি। গত টিউটোরিয়ালে আমরা ইনচার্ট রিবনের কাজ দেখছিলাম। আজকে আমরা ডিজাইন এবং পেজ লেআউটের কাজ দেখব। তো সকলের কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমত আমরা ডিজাইন রিবনে চলে আসলাম। ডিজাইন রিবনে আসার পরে আমরা এখানে দেখতে পাবো থিম। এখান থেকে যে কোনো একটি থিম, নর্মালভাবে যেরকম থিম থাকে ওরকম যে কোনো একটি থিম থেকে যে কোনো একটি স্টাইল আমরা চুজ করে নিতে পারি। ঠিক আছে, চুজ করে নেওয়ার পরে এখানে আমরা তেমন আর কোনো কাজ দেখতেছি না। এখানে ফন্ট এগুলো আমরা কিচ্ছু কাজ করবো না। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করলে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ফন্ট চেঞ্জ করবো। ঠিক আছে, আমাদের টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে দেবো। থিম থেকে ওখান থেকে আমরা চেঞ্জ করবো না, ডিজাইনের। তো এখানে আপনার প্যারাগ্রাফের স্পেসিং যেটা আছে সেটা আমরা ইতিমধ্যে মনে হয় আলোচনা করছি। সেটা হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফ থেকে এসে এই যে লাইন স্পেসিং যেটা, এটাই আবার এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, আবার চাইলে আমি যে ডিজাইনের মতো থেকে এখানে লাইন প্যারাগ্রাফ স্পেসিং আছে, আমরা এখান থেকে দেখেন ডাবল, সেক্ষেত্রে এই লেখাটা এরকম ডাবল হয়ে যাবে। ঠিক আছে, লাক্স এরকম কাস্টমাইজ করতে চাইলে ওই যে আগের ম্যানেজ স্টাইল এরকম যে অপশনটা সেটা চলে আসবে। আসলে এখান থেকে আপনি চাইলে যেটা আছে লাইন স্পেসিং, ঠিক আছে, লাইন স্পেসিংটা আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। ঠিক আছে, ডাবল বা এখান থেকে লাইন স্পেসিং আপনি করে দেন 3, সেই ক্ষেত্রে আপনি 3 করে যদি ওকে করে দেন তাহলে দেখবেন যে এই লাইনের মাঝখানে এরকম 1, 2, 3 এরকম একটা ডিফারেন্ট গ্যাপ অন্তর অন্তর আপনার লাইনগুলো হবে। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি আলোচনা করছিলাম, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। এটা নর্মালি আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা করে দেবো সিঙ্গেল, তারপরে ওকে, তাহলে নর্মাল ভাবে যেরকম হয় সেভাবে হবে। ওকে, এরপরে ডিজাইনের মধ্যে থেকে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনি আপনার ডকুমেন্টের পিছনে যদি কোনো একটা ওয়াটারমার্ক লাগাতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তারপরে এখানে যে টেক্সটগুলো আছে যদি ঠিক এরকম চান যে কনফিডেন্সিয়াল বা ডু নট কপি এরকম একটি ওয়াটারমার্ক আপনার এখানে থাকবে, তাহলে আপনি এভাবে করে দিতে পারেন। এবং ওয়াটারমার্কের এখানে দেখেন আপনার এই এরকম ডিজাইন চাচ্ছেন এরকম না আপনি এরকম চাচ্ছেন সেটা আপনি করতে পারেন, বা এখানে ড্রাফট এরকম লিখে দিতে পারেন। তো আপনি যদি চান যে না এরকম কোনো কিছু না, মানে এইভাবে যে কনফিডেন্সিয়াল আছে এরকম না, আপনি আপনার মতো করে কোনো একটা টেক্সট এখানে অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওয়াটারমার্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবেন কাস্টম ওয়াটারমার্ক। তো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টেক্সট এবং পিকচার, হ্যাঁ, দুইটাই আপনি ইউজ করতে পারেন। বা আপনি যদি চান যে প্রথম কথা হলো আপনি চাচ্ছেন যে ওয়াটারমার্কটা আমি এখান থেকে দিয়ে ফেলছি বাট ওয়াটারমার্কটা আমি ইউজ করতে চাই না, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে ওয়াটারমার্কটা চলে যাবে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন, ক্লিক করে নো ওয়াটারমার্ক, তারপরে অ্যাপ্লাই, তারপরে ক্লোজ করে দেন, তাহলে ওয়াটারমার্কটা চলে যাবে। ওকে, এইটা হলো ওয়াটারমার্ক রিমুভ করে। এবার আপনি কাস্টম টেক্সট কিভাবে অ্যাড করবেন ওয়াটারমার্কে, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে কাস্টম ওয়াটারমার্কে চলে আসবেন। আসার পরে এখানে যেটা করবেন টেক্সট না পিকচার, আমরা নর্মালি টেক্সট দিয়ে করতে চাই, সেক্ষেত্রে টেক্সট এখানে আপনি কি লিখবেন সেটা এখানে লিখে দেবেন। তাহলে আমি এখানে জাস্ট এইভাবে আপনাদের বোঝার জন্য MS ওয়ার্ড লিখে দিলাম, জাস্ট এখন ওকে করে দিই। তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ওয়াটারমার্ক চলে আসবে যেটা লেখা থাকবে MS ওয়ার্ড। ওকে, রিমুভ করতে চাইলে আপনি ওই পদ্ধতিতে রিমুভ করবেন। এবার আসেন যে আমরা এখানে পিকচার কিভাবে অ্যাড করবো ওয়াটারমার্কে। ওয়াটারমার্কে পিকচার অ্যাড করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, এই অপশনটা চুজ করবেন। চুজ করার পরে আপনি এখান থেকে যেটা রাখবেন সেটা হচ্ছে অটো, আর অশাউটে এরকম টিক মার্কটা দেওয়া থাকবে, আপনি এখানে করে দেবেন সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচারে দেওয়ার পরে আপনি এখান থেকে অফলাইন থেকে আপনার পিকচারটা চুজ করবেন ফ্রম ফাইল। ওকে, এরপরে আপনার যেখানে পিকচার আছে সেখান থেকে যে কোনো একটি পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন। আমি ধরেন পিকচার অ্যাড করে দিচ্ছি এটা, তারপরে অ্যাপ্লাই, ধরেন ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে 3D যে আমার ওয়াটারমার্কটা সেটা এখানে এইভাবে চলে আসবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আপনার ওয়াটারমার্ক কিভাবে আপনি ইউজ করবেন সেটা। ওয়াটারমার্ক রিমুভ করতে চাইলে আমরা এখান থেকে জাস্ট ওয়াটারমার্কটা রিমুভ করে দেবো। ওকে, এরপরে এখানে পেজে যদি আপনি কালার ইউজ করতে চান কোনো, এখানে দেখেন পেজের মধ্যে যদি কোনো কালার ইউজ করতে চান, মানে টোটাল পেজটাকে আপনি কালার করে ফেলবেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এভাবে কালারের মাধ্যমে কালার করতে পারেন। ঠিক আছে, পেজ কালার। ওকে, এরপরে আপনি চাইলে এখান থেকে মোর কালারে গিয়ে এখান থেকে কালার করতে পারেন, এখান থেকে কাস্টম থেকে এখান থেকে কালার করতে পারেন, জাস্ট এখান থেকে শুধু আপনি কালারই করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পেজ বর্ডার। আপনি যদি আপনার পেজে বর্ডার দিতে চান সেক্ষেত্রে প্রথমত নর্মালি আমরা আমাদের পেজের বর্ডার এরকম থাকে যে নান,
আমরা ওকে করে দিই, এরকম থাকবে নাম। ওকে, যদি নান করে দিই তাহলে এরকম থাকবে নান। আর নর্মাল ভাবে আমাদের এরকম একটি বক্স থাকে, জাস্ট এরকম একটি বক্স থাকে। তো বক্স আমরা যদি দিয়ে রাখতে চাই তাহলে এভাবে আমরা একটি বক্স দিয়ে রাখলাম। এরপরে আমরা যদি চাই এখানে একটু কাস্টমাইজেশন করবো বর্ডার পেজটাতে, হ্যাঁ পেজ বর্ডারে কাস্টমাইজেশন করবো কিরকম, ধরেন আপনার বর্ডার টাইপের এরকম বক্স থাকবে, বাট এখান থেকে কালারটা হবে একটু ডিফারেন্ট। কালারটা আমরা করে দিচ্ছি এটা ইয়েলো করে দিলাম, এবং এখান থেকে যে আপনার বর্ডারটা থাকবে, বর্ডারের উইথটা কত হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, ধরেন 3pt। হ্যাঁ, তারপরে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখা যাবে আপনার বর্ডারটা ঠিক এরকম হবে, পেজের বর্ডারটা। ওকে, এখন আপনি চাচ্ছেন যে পেজের বর্ডারটা এরকম কালার না, আপনি যে কোনো একটি অর্ডারটি ইউজ করবেন এখানে। হ্যাঁ, অর্ডারটি ইউজ করার জন্য যেটা করবেন, আপনি পেজ বর্ডারে ক্লিক করবেন। পেজ বর্ডারে ক্লিক করার পরে আপনি এখান থেকে বক্স বা শ্যাডো যে কোনো একটি রাখলেন, আমরা ধরেন বক্স রাখলাম। রাখার পরে এখন আপনি যেটা করবেন, এটা হচ্ছে আর্টের এখানে নান করা আছে, আপনি এখান থেকে যে কোনো একটি সিম্বল চুজ করেন, চুজ করে এটাকে ওকে করে দেন। ওকে করে দিলে আপনার এরকম চলে আসবে। এখন এখানে আরেকটা কথা হলো, সেটা হচ্ছে আপনি এখানে যে অ্যাপেল নিয়ে আসেন, এই অ্যাপেলটাকে আপনি যদি কাস্টমাইজেশন করতে চান, কিরকম, অ্যাপেলটাকে যেভাবে আছে মানে বড় সাইজ একটু বিগ হয়ে গেছে, এটাকে একটু স্মল করবেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, পেজ বর্ডারের উপরে ক্লিক করে এখানে উইথ আছে দেখেন 31pt, এটাকে আপনি ধরেন 20 করে দিলেন। 20 করে যদি এখন ওকে করে দেন তাহলে দেখবেন যে এই অ্যাপেলগুলো ছোট হয়ে গেছে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে। এটাকে আমরা যদি একটু আরো ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরেন 10pt করে দিলাম, জাস্ট ওকে করে দিচ্ছি, তাহলে হয়ে গেল। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আপনি আপনার টোটাল ডকুমেন্টের উপরে এই যে পেজ বর্ডারটা দিলেন, টোটাল ডকুমেন্টের উপরে ইউজ করতে চাচ্ছেন কিনা। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন আছে, যেটা হোল ডকুমেন্ট, তাহলে সম্পূর্ণ ডকুমেন্টের উপর ক্লিক হবে, ক্রিয়েট হবে এটা এই পেজ বর্ডারটা। এরপর হচ্ছে সিলেক্ট সেকশন, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সেকশন বা একটা পেজ সিলেক্ট করে শুধু ওইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে সিলেক্ট সেকশন। আর দিস সিলেকশন ফার্স্ট পেজ অনলি, সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ফার্স্ট পেজটা হবে। তারপরে দিস সিলেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, ঠিক আছে, ফার্স্ট পেজ ছাড়া বাকি যে পেজগুলো আছে শুধু সেইগুলা আপনার বর্ডার হবে, প্রথম পেজটাতে বর্ডার হবে না। ঠিক আছে, যেখান থেকে আপনি শুরু করছেন, দেখেন এখান থেকে আমি শুরু করছিলাম, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রথম পেজ ছিল এটা, তো এটা বর্ডার হবে না, বাকি সব পেজগুলোতে বর্ডার হবে। ঠিক আছে, তাহলে এই গেল মূলত বর্ডার গেছে। বর্ডার আমরা দিতে চাচ্ছি না বা বক্স রাখতে চাচ্ছি নর্মাল ভাবে, সেই ক্ষেত্রে আমরা বক্স দিয়ে ওকে করে দিলাম। ক্লিক অর্ডার হবে না, এখানে হবে নর্মাল। এখান থেকে আমরা বক্স, আর এখান থেকে অর্ডারতে থাকবে কি, আমাদের থাকবে নান। ওকে, তাহলে নর্মাল যেভাবে বক্স ছিল আগের মতো ঠিক ওইভাবে বক্স আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওকে, তাহলে আমরা ডিজাইন থেকে জাস্ট এখান থেকে তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা দেখলাম যে এখান থেকে ওয়াটারমার্ক, পেজ কালার, আর হচ্ছে পেজ বর্ডার। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পেজ লেআউটে। পেজ লেআউটে প্রথম যে কাজ আমাদের সেটা হচ্ছে আমরা পেজ লেআউট থেকে প্রথমত মার্জিন সেট আপ করবো। তো পেজ লেআউট থেকে প্রথমত মার্জিন সেট আপ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিনের উপরে ক্লিক করবো। এখানে এসে সবচেয়ে লেফট সাইডে থাকে মার্জিন, তো মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পরে এখানে দেখেন একটি ডিফল্ট ভাবে মার্জিন সেট আপ করা আছে, নর্মাল, ন্যারো, ঠিক আছে, মডারেট, ওয়াইড, মিরর, ঠিক আছে, অফিস 2003 ডিফল্টটা। ওকে, তো এভাবে কিছু করা আছে, যেমন ধরেন নর্মালে আমরা যদি ক্লিক করে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে নর্মাল হচ্ছে আপনার চারিদিকে 1 ইঞ্চি করে থাকবে। তারপরে এখান থেকে যদি আমরা ন্যারো করি সেই ক্ষেত্রে এটা আরেকটু ছোট হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, 0.5 করে থাকবে। তারপরে মডারেট করলে সেটা হচ্ছে টপে 1 বটমে 1, তারপরে লেফট রাইটে আছে 0.75 করে থাকবে। ওকে, আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মতো করে যদি কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা এখান থেকে করে দেব কাস্টম। ওকে, তো কাস্টমে ক্লিক করার পরে এরকম পেজ সেটআপের বক্স যেটা আছে সেটা এরকম চলে আসবে। আবার এটা আমরা কিন্তু এখান থেকেও নিয়ে আসতে পারি পেজ সেটআপ। হ্যাঁ, এখান থেকে এই পেজ সেটআপ লেখা যে কম্বো বক্সটা আছে এখানে, এই কম্বো বক্সের উপরে ক্লিক করে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের ইচ্ছে মতো এখানে আমরা টপ, বটম, লেফট, রাইটে দিব। তো ধরেন আমি এখানে টপে মার্জিন করব হচ্ছে 0.25, আর বটমে করব 0.25, লেফটে করব ধরেন সরি এটাকে করবো হচ্ছে 0.20, আর এটাকেও করবো 0.20। ওকে, করার পরে এখন আমরা যদি এখানে ওকে করে দিই তাহলে আমাদের পেজের সেটিংটা ঠিক এরকম করে হবে। ঠিক আছে, এরপরে এটা তো গেল পেজ সেটআপের টপ, লেফট, রাইট, টপ, হ্যাঁ, বটম।
এখন এখানে পেজ সেটআপের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গেটার এন্ড গেটার পজিশন। এই গেটার এন্ড গেটার পজিশনটা হচ্ছে কি, গেটার হচ্ছে আপনি ধরেন একটি বই লিখলেন, বইয়ের এই সাইড থেকে বাধাইয়ের জন্য কিছুটা অংশ, লেফট সাইড থেকে হ্যাঁ বা রাইট সাইড থেকে বাধাইয়ের জন্য কিছু অংশ আপনি ছেড়ে দিবেন, বা টপ থেকে বা বটম থেকে। আপনি যদি চান যে আপনার বইটা বাইন্ডিং হবে, সেই ক্ষেত্রে বাইন্ডিং হলে ওখানে সেলাই করতে হবে, সেলাই করার জন্য ওখানে কিছুটা জায়গা এক্সট্রা করে দরকার হয়, না হলে আপনার টেক্সটটা আপনার সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বা ধরেন লেফট সাইড থেকে আপনি সেলাই করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আমার মার্জিন লেফট সাইডে যেরকম থাকবে এর চেয়ে বাধাই করতে যতটুকু জায়গা লাগবে অতটুকু জায়গা আমি এক্সট্রা ছাড়বো, সেই ক্ষেত্রে আপনি এখানে গেটারের এখানে লিখে দেবেন, ধরেন আপনার এক্সট্রা জায়গা দরকার 0.5, ঠিক আছে। তো এক্সট্রা জায়গায় আপনার 0.5 দরকার, এই যে এখানে খেয়াল করেন এই 0.5 কিন্তু এখানে চলে আসে, তারপরে মার্জিন হবে, তারপরে আপনার যে টেক্সটগুলো আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেই টেক্সটগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। এবং এখানে আছে টপ আর বটম, দুইটা অপশন আছে, লেফট আর টপ। হ্যাঁ, আপনি টপে চাচ্ছেন না লেফটে চাচ্ছেন সেটা এখান থেকে দেখাই দিবেন। ধরেন আমরা লেফটে চাই, নর্মালভাবে লেফটেই বই বাইন্ডিং হয়, সেই ক্ষেত্রে লেফট। আর যদি টপে করতে চান আপনি টপেও করতে পারেন, ডক্টরিক প্যাড বা এই টাইপের কোনো কিছু হলে আপনি এখান থেকে করতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে এখানে দুইটা অপশন আছে, পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ। অবশ্যই আপনারা সবাই জানেন, যারা মোবাইল ফোন ইউজ করেন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মোড সম্পর্কে সবার জানা আছে। পোর্ট্রেট হচ্ছে আড়াআড়ি এরকম থাকবে, আর ল্যান্ডস্কেপ দিলে সেটা হচ্ছে পেজটা এরকম ঘুরে যাবে। ওকে, তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যেরকম আপনার দরকার হয় সেরকম আপনি এখান থেকে রেখে দেবেন। আর নর্মালি আপনি এখান থেকে 2 পেজ দেখতে চান কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে 2 পেজ পার শিট এরকম দেখতে চাচ্ছেন কিনা, নো ফোল্ড এরকম দেখতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, তো আমরা নর্মালি এখানে থাকি নর্মাল, তারপর এটাকে করে দিই ওকে। তাহলে আশা করি পেজ সেটআপে আপনাদের কোনো সমস্যা হবে না। এখান থেকে ওরিয়েন্টেশনটা আমরা দেখে নিলাম। এরপর হচ্ছে আপনার পেজের সাইজ, আপনি কোন সাইজের পেজ নিয়ে কাজ করবেন এবং আপনার প্রিন্টার থেকে প্রিন্ট করবেন সেটা আপনি সাইজের উপর ক্লিক করে এখান থেকে আপনারা কাজ সেটা করতে পারেন। নর্মালভাবে আমরা অফিসে যে কাজগুলো করি সেটা হয় লেটার, না হয় A4 কাজ হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে A4 চুজ করে দিলাম। ওকে, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতাম, পেজ সেটআপের কম্বো বক্সটা ওপেন করে এখান থেকে পেজ থেকে এখান থেকে আমরা সেই কাজটা করে দিতে পারতাম। ওকে, এরপরে আমাদের বাকি যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে কলাম। অনেক সময় পেপার পত্রিকা আমরা দেখতে পাই যে কলাম কলাম করে লেখা থাকে, ওরকম কলাম কলাম করে যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কলামের মাধ্যমে আপনাকে সেই কাজটা করতে হবে। তো নর্মালভাবে আমরা কিন্তু এক কলামে লেখালেখি করি, মাইক্রোসফট ওয়ার্ডে নর্মালভাবে এক কলামে লেখালেখি করে। আপনাদের যদি 2 কলাম বা 3 কলাম দরকার পড়ে বা মাল্টিপল কলামের দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনাকে মাল্টিপল কলাম ক্রিয়েট করতে হবে। নর্মালভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আসি, যখন আমরা এখানে থাকা অবস্থায় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তো কলাম ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম ক্রিয়েট করার জন্য আমরা এখানে কলামে যাব, কলাম থেকে এখানে চলে আসবো মোর কলাম। মোর কলামে আসার পরে কয়টা কলাম ক্রিয়েট করতে চাই আমরা ডকুমেন্টের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দিব। তো নাম্বার অফ কলাম 2 বা 3, আমরা 2 দিলাম। 2 দেওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে এসে ইকুয়াল কলাম, প্রত্যেকটা কলাম সমান থাকবে, এটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে এখন অ্যাপ্লাই টু সেই ক্ষেত্রে হোল ডকুমেন্ট দিলে সম্পূর্ণ ডকুমেন্টের উপরে আপনার কলামগুলো ক্রিয়েট হবে। আর আপনি যদি চান যে অ্যাট দিস পয়েন্ট ফরওয়ার্ড, হ্যাঁ, যেখানে আপনার কার্সরটা আছে এখান থেকে শুধু কলাম হবে, উপরেরটা নর্মাল থাকবে। আমরা নর্মালি যদি এখানে হোল ডকুমেন্ট দিই তাহলে দেখেন, খেয়াল করেন, সকল ডকুমেন্টটাকে নিয়ে কিন্তু আপনার কলাম ক্রিয়েট হয়ে গেছে। এবং যখন আপনি কলাম ক্রিয়েট করবেন তখন আপনার এই কলামটা সম্পূর্ণ ফিল আপ না হওয়া পর্যন্ত, দেখেন আপনি খেয়াল করেন এখানে এই কলামটা সম্পূর্ণ ফিল আপ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কলামে কিন্তু আপনার কার্সর যাবে না। তো ধরেন আপনি এই কলামে কাজ করে ফেলছেন, ঠিক আছে, এই কলামে আর লিখতে চাচ্ছেন না, সেকেন্ড কলামে আপনি লিখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে লাস্টের দিকে কার্সরটা রেখে আপনি চলে আসবেন এখানে ব্রেক থেকে কলাম, তাহলে আপনি দ্বিতীয় কলামে চলে আসবেন। এখন আপনি দ্বিতীয় কলামে লিখতে পারবেন এবং চাইলে যে কোনো সময় প্রথম কলামে ক্লিক করে প্রথম কলামেও আপনি লিখতে পারবেন। দেখেন আপনি এখান থেকে প্রথম কলামে ক্লিক করেও যে কোনো সময় লিখতে পারবেন। ওকে, আর এক কলাম থেকে আরেক কলামে যেতে হলে আপনাকে এখানে যেটা করতে হবে ব্রেক করতে হবে, কলাম ব্রেক। ওকে, এখন এই যেগুলো হচ্ছে নর্মাল কার্সর রাখার নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি চাচ্ছেন যে টেক্সট নিয়ে আপনি ওই কলামে ব্রেক করবেন, সেই ক্ষেত্রে টেক্সটের আগে কার্সরটা রেখে এখানে ব্রেকে যাবেন, ব্রেক থেকে এখান থেকে কলামের উপর ক্লিক করবেন, তাহলে এই কলাম নিয়ে এই টেক্সট নিয়ে ওই কলামে আপনার কার্সরটা ব্রেক করবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কলামের যে কাজটা আছে সেটা মোটামুটি বুঝে গেলাম। আর এখানে যেটা আছে অ্যাট দিস পয়েন্ট ফরওয়ার্ড, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে এই সম্পূর্ণটাকে একটু নর্মাল করে ফেলি, এক কলাম করে ফেললাম,
এক কলাম করে ফেলার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার কলাম ক্রিয়েট হবে। হ্যাঁ, এখান থেকে আমার কলাম হবে নিচের দিকে। তো এখান থেকে নিচের দিকে কলাম করার জন্য আমরা যেটা করব, কলামে যাব, যাওয়ার পরে এখানে মোর কলামে যাব, ধরেন এখানে 3টে কলাম হবে, তাহলে এখানে 3। আর এখান থেকে আমরা যেটা করব দিস পয়েন্ট ফরওয়ার্ড, সেই ক্ষেত্রে এর নিচ থেকে কলাম হবে আর উপরেটা এরকম নর্মাল থাকবে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি এখান থেকে কলামের কাজ। আর এখানে ব্রেকের কাজ তো আমরা দেখলাম, আর লাইন কন্টিনিউ এগুলো তেমন কাজে আসে না, এগুলো গেল। এরপর হচ্ছে স্পেসিং। এই স্পেসিং এর ক্ষেত্রে সেটা আছে, আমি আপনাদের একটু দেখাই। এখান থেকে যদি আমি একটু বাড়াইতে থাকি, দেখেন 1.4, হ্যাঁ 1.4 করে দিছি, সেক্ষেত্রে আপনার লাইনটা শুরু হবে 1.4 ডিস্টেন্সে। এটাকে আমরা নর্মাল রাখি 0। আর রাইট সাইডে যেটা, সেটা হচ্ছে আপনার রাইট সাইড থেকে লেখাটা শেষ হবে। হ্যাঁ, আর এখান থেকে এগুলো জাস্ট নর্মাল যেরকম আছে সেরকম। আর এখান থেকে পজিশন, ওয়ার্প টেক্সট, সেগুলো আমরা যখন সিম্বল নিয়ে কাজ করছিলাম, এখানে গত ক্লাসে আমরা সিম্বল নিয়ে যখন কাজ করছিলাম বা অর্ডার নিয়ে যখন কাজ করছিলাম, তখন কিন্তু এগুলো এখানে শো করছে। ওখান থেকে আপনার এই ধরেন এখান থেকে যে কোনো একটি অর্ডারটা আমি নিলে এখানে পেজ লেআউটে চলে আসলে এখানে কিন্তু পজিশন, তারপরে টেক্সট ওয়ার্প, হ্যাঁ বিহাইন্ড টেক্সট, স্কোয়ার, তারপরে এগুলো শো করে। জাস্ট এগুলো আপনারা দেখবেন। তারপরে ব্রিং টু ব্যাকওয়ার্ড, পিছনে পাঠানো এক স্টেপ, আর সেন্ড টু ব্যাক, সম্পূর্ণ পিছনে পাঠানো। এটা আমরা একটু দেখাই আপনাদের, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আমি এখান থেকে যে কোনো একটি শেপ থেকে যে কোনো একটি শেপ আমি এখানে ক্রিয়েট করলাম, আর তারপরে এখানে আমি আর একটা শেপ ক্রিয়েট করলাম। নর্মাল ভাবে এই শেপটা হচ্ছে এই শেপটার উপরে, এটার একটি কালার আমি এখান থেকে দিয়ে নিলাম এইটা। তারপরে ধরেন এটাকে একটু বড় রাখি আমি। এখন আপনি যখন এইটার উপরে নিয়ে আসবেন, তখন আপনার পিছনের অবজেক্টটা দেখা যাবে না। কোনো কারণে আপনার পিছনের অবজেক্টটাকে সামনে আনা দরকার। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই অবজেক্টটাকে সিলেক্ট করার পরে এটাকে যেটা করে দেবেন সেন্ড টু ব্যাক, তাহলে এটা পিছনে চলে যাবে আর আগের অবজেক্টের সামনে চলে আসবে। যদি আপনি এইটাকে পিছনে পাঠাইতে চান, এটাকে করে দেন সেন্ড টু ব্যাক, বা এখানে ব্রিং ব্যাকওয়ার্ড, এক স্টেপ পিছনে যাবে, বা এইটারে আপনি সামনে নিয়ে আসেন। ঠিক আছে, ব্রিং ব্যাকওয়ার্ড, তাহলে ব্যাকওয়ার্ডে দিলে এটা সামনে চলে আসবে, আর সেন্ড টু ব্যাকে দিলে এটা পিছনে চলে যাবে। ঠিক আছে, আর এখান থেকে অ্যালাইনমেন্ট করতে চাইলে এই সম্পূর্ণ দুইটা অবজেক্টকে আপনাকে সিলেক্ট করতে হবে একসাথে। সিলেক্ট করে গত ক্লাসে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করে দেখছিলাম, সেন্টার, তারপরে এখান থেকে মিডিয়াল, এগুলো করে আমরা কাজটা করছিলাম। তারপরে এখান থেকে গ্রুপ করে এই গ্রুপ করে দিলাম, দুইটা অবজেক্ট এক হয়ে গেল। গ্রুপ ভাঙতে চাইলে আপনি এখান থেকে গ্রুপটাকে আনগ্রুপ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে পেজ লেআউটের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি দেখা শেষ। তাহলে আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করব। আগামী টিউটোরিয়ালে আমরা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কথা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানতেই শুভরাত্রি।